আসসালামু আলাইকুম। মুসলমান হিসেবে আমরা বাঙালি সাধারণত শুক্রবারে জুম্মার নামাজ পড়ি বেশিরভাগই। ৫ ওয়াক্ত নামাজ পড়তে নেই এবং শুক্রবারে আমরা সবাই অকেশনালের মতো পাঞ্জাবি পড়ি। তো গতকাল নাকি দেখলাম একটা প্রোগ্রামে পাঞ্জাবি পরা এবং ইদানিং উনি আল্লাহর নাম নিয়ে শুরু করেন ইনশাল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। শুধু তাই না, কোরআন শরীফের তরজমা তাফসীর সহ শানে নুজুলও বলেন, যা আমিও পারি না। আমার কাছে জিনিসটা ভালো লাগছে, প্রশংসনীয়। তো দাদা আজকে যে বললেন যে সরকার ইস্যু নিয়ে যে আওয়ামী লীগ, বিএনপি এবং ওয়াকার, ইন্ডিয়া, অমুক তমুক সব একযোগে যে এই সরকারকে মানে সরাতে হবে, নির্বাচন দিতে হবে, এই সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য উঠে পড়ে সবাই লাগছে। দাদা আপনার এই বক্তব্যে আমি একটু দ্বিমত পোষণ করি। সেটা হচ্ছে খুব সিম্পলি, সরকার প্রধান আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি নিজেই স্বীকার করেছেন যে আমি পারলাম না, ব্যর্থ হলাম। তো এই কথা যেদিন নিজের কানে আমি শুনলাম, নিজের চোখ দিয়ে দেখলাম ওনার বক্তব্যটা, তারপর থেকে আমি এই সরকার নিয়ে কোনো কমেন্টস করি না। সো আমার মনে হয় আপনার এই বক্তব্য আপনার দৃষ্টিকোণের থেকে ঠিক থাকতে পারে, বাট আমি আমজনতার দৃষ্টিকোণ থেকে আমি আপনার একমত পোষণ করি না। দুই হচ্ছে যে আমাদের গড্ডালিকা প্রবাহে গা ভাসাবো নাকি না, মাসুদ কামাল ভাই বললেন যে কিংস পার্টি ইস্যু নিয়ে, তারপরে পরিবারতন্ত্র, তিন হচ্ছে ওগুলো আমার রনিবের কথাগুলো শুনলাম, সেটা হচ্ছে নাইট ইস্যুতে বললেন। তারপরে ঢাকার বাতাসে পাউন্ড, ডলার, রুপি উঠতেছে। রাজনৈতিক কালচার আমাদের দেশের ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ হবে কি না কোনো দিন জানি না, এই জীবদ্দশায় দেখে যেতে পারবো কি না খুব আফসোস ছিল। গত 10টা বছরে একটা জিনিসই আফসোস করে শেষ পর্যন্ত বলতাম যে এই দেশটাকে বিক্রি করে দেওয়া যায় না আমেরিকার কাছে। কেন আমি আমেরিকা বলতাম? কারণ 10 বছর যখন স্টাডি করতে গিয়ে দেখলাম একটা আমেরিকার সিটিজেনের, নট অনলি আমেরিকা বাট অলসো ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বের বিশ্ব একটা আমেরিকার পাসপোর্ট হোল্ডার বা আমেরিকার সিটিজেনের যে কি ভ্যালু, টাকা পয়সা অর্থ না, সম্মান ভ্যালুর দিক দিয়ে ইমিগ্রেশনে যায় দেখেন এয়ারপোর্টগুলোতে, যাই হোক নিয়ে। তো এই জন্যই বলতাম যে হ্যাঁ সব দিয়ে দেবো, কিন্তু সত্য আছে আমেরিকাকে আমাকে একটা জিনিস দিতে হবে, বাংলাদেশের সকল জনগণ, যত জনগণ আছে সকলকে একটা জিনিস দিতে হবে, আমেরিকার সিটিজেনদের যে সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস আমেরিকা দেয় তাই দিতে হবে। মিনিমাম আমরা বাংলাদেশে ধরে আমেরিকার কাছে দিয়ে দেবো। তাই কি আর সম্ভব হয়? কেন বলতাম? নিশ্চয়ই। আর কমপ্লেন কেউ পছন্দ করে না, সমালোচনা কেউ পছন্দ করে না। রাজনৈতিক পদ পদবি টাকার বিনিময়ে নিজের টাকায় দিয়ে তো কত ছোট ভাই বোনেদের কত ছোট পোস্ট পজিশন, আমি কোনো দিন পোস্ট পজিশনে চিন্তা করিনি। পৌরসভার, গোপালগঞ্জ পৌরসভার চেয়ারম্যান থাকা অবস্থায় আমার চাচা, আমি আমার বাড়ির পানির লাইন যখন নিই 12,000 টাকা ঘুষ দিলাম, তখন ঘুষ দিতে যাই ইঞ্জিনিয়ার তো আমাকে চেনে না, গোপালগঞ্জে কেউই আমাকে চেনে না। যখন ফর্ম ফিল আপ করছে আব্বার নাম লিখলাম, তখন বললো হ্যাঁ আমরা চাচা তুই দোতলায় বসে দিচ্ছে, খালি একটা ওনার কাছে খোঁচা দিয়ে নিয়ে এসেন। আমি কী বলেন, এই 12,000 টাকার জন্য চাচার কাছে যে আমার নাম বেসবো বা এই করবো? বাস্তব 12,000 টাকা দিয়ে পানির লাইন দিয়েছিলাম। ক্ষমতার সময় যতদিন পৌরসভার চাচা চেয়ারম্যান ছিল কোনো দিন বলতে পারবেন ওনার কাছে আমি গেছি, বাট মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ওনার সাথে আমি ছিলাম। পরবর্তীতে ক্ষমতা ছাড়ার পরে গত 10 বছরে কমপ্লেন ছাড়া আমি কিছু দিই নেই। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যখন ব্লাবাদনিকে ভর্তি হতে গেলাম, তখন ফর্ম ফিল আপ করতে গেলাম, তো পাবলিক পলিসি রিলেটেড কোনো কোর্স বা কোনো কিছু করতে গেলে নীতি নির্ধারণে থাকতে হয়। আর আমি নীতি নির্ধারণ রাজনৈতিক দল অথবা এনজিও, আমার এনজিও নাই, আমি এনজিওর সাথে সম্পৃক্ত নই, রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। সম্পৃক্ত কি, তারা তো অ্যাক্টিভিস্ট বোঝে, কর্মী বোঝে না, অ্যাক্টিভিস্ট বোঝে। বাট অ্যাক্টিভিস্টের পূর্বে তারা কোনটা বোঝে? সদস্য। আগে তো সদস্য হইতে হয়। আমাদের দেশের রাজনীতি আমার কাছে গতকালকে দেখলাম 20 টাকার 3-4টা চাঁদা আছে, ত্রিবার্ষিক চাঁদা আওয়ামী লীগের। তো সেটা বড় কথা না। আমি যথারীতি দরখাস্ত দিলাম সভাপতি পাবলিক সম্পাদক বরাবর বাংলাদেশ আওয়ামী লীগের, 3 নম্বর পার্টি অফিসে গেলাম, এর সাথে অক্সফোর্ডের কাগজগুলো নিয়ে গেলাম, যে এই ডকুমেন্ট এবং আমার প্রিভিয়াস যে ছাত্রলীগের সার্টিফিকেট। শুধু তাই না, আরেকটা জিনিস আছে আমার কাছে, সেটা পরে বলছি।
তো প্রথমে আমি বিপ্লবদার কাছে গিয়ে দরখাস্তটা দিলাম, যেহেতু উনি দপ্তর সম্পাদক। সেক্রেটারি পার্টির প্রেসিডেন্টের কাছে তো সহজে যাওয়া যায় না, সেক্রেটারি ওবায়দুল কাদের সাহেব উনি যেহেতু আসেন। তো উনি দেখে মানে আকাশের থেকে পড়লেন বিপ্লব দা, মানে ওনার লাইফে কোনো দিন এরকম জিনিস দেখেন না মনে হয়। তো সামনে বসা ছিল যে সম্ভবত রিপন ভাই, ছাত্রলীগের সাবেক সভাপতি রিপন ভাই না রটন ভাই, রিপন ভাই, হ্যাঁ। তুমি চেনো না কেন? জি চিনি। কোন হলে ছিলেন? লোকালে, এই সেই। তো হলের পরে সার্টিফিকেট দেখলো, তো সেইটা আমার দ্বারা সম্ভব না, এটা সেক্রেটারির কাছে যাইতে হবে, তুমি সেক্রেটারির কাছে যাও। ভালো কথা, চলে আসলাম। পরের দিন গেলাম আবার পার্টি অফিসে যাওয়ার পরে যখনই উবায়দুল সাহেবের গাড়িটা আসে, সাথে সাথে এত লোকজন, ওই লোক ঠেলি আমি কিভাবে যাব? তো যে কোনো একটা পলিসি, যে কোনো একটা ওয়েতে মোটা দারোয়ান কাকা ছিল, উনি আমার একটা বুদ্ধি দিলেন যে এইভাবে গেলে ওনার দেখবা অনায়াসে তার গাড়ির কাছে চলে গেছো। সত্যি কথা, সেই পলিসিটাই ফলো করলাম। গাড়ির কাছে গেলাম, যাই কাগজখান ওনার বললাম যে একটু সিগনেচার লাগবে। এই বিপ্লব দা গাড়ির কাছে ওনার দাঁড়ায় রয়েছে, উনি দেখলো বিপ্লব তো জানে। তো উনি কাগজপত্র দিয়ে বললো, তোমার তো এগুলো সার্টিফিকেট দরকার নাই, যে সার্টিফিকেট আছে এটি দিয়ে গুড এনাফ, এটি দিয়ে চলবে। নীলক্ষেতে আওয়ামী লীগের প্যাট পাওয়া যায়, আর ফের লেহিয়ে কত কিছু মানুষ বানায় নিয়ে যায়। বাট ফেয়ার প্র্যাকটিস কী জিনিস, আর কেন অক্সফোর্ড? আমি ঢাকা ইউনিভার্সিটি, আমার কত বড় ভাই ব্রাদার আছে, আমার যদি ডক্টরেট ডিগ্রি দরকার হয়, চার দোকানে বসেও সার্ভে করা যায়। তো নিয়ে যায়। কখনোই আমি 10 বছরে নেত্রীকে বা এই যে সমালোচনায় আমি পাঠাইছি, বা আমি সোসাইটিতে যা দেখছি, বাট কখনোই আমার প্রতি কোনো কিছু আসে নাই। আর আমার ফিডব্যাকও আমি তো কখনোই চাইনি, কারণ আমি তো কিছু চাইয়ে তার কাছে চাইনি। বাট হ্যাঁ, আমার কাছে একটা জিনিস ছিল, তার হাতের লেখা, নিজের হাতের লেখা এখনও আছে। আমি যে ছাত্রলীগ করছি, আমি যে 2001 সালে হল থেকে বের হয়ে যায়, বা যাই হয়েছে না হয়েছে, বা কিছু একটা লিখিত তো আছে অবশ্যই, সেগুলো আমি করিনি। 5ই আগস্টের পর থেকে বা জুলাই থেকে দেখতেছি আওয়ামী লীগ নীরব। দেশ বিদেশ সহ আমি যে সার্ভেটা করছি, এইটা আমার ব্যাপক একটা অভিজ্ঞতা অর্জন হয়েছে। কারণ আওয়ামী লীগের যারা গত 15 বছরে অনেক নেতা আছে, তারা চুপ হয়ে রয়েছে। কেন চুপ হয়ে রয়েছে? সে বাধাগ্রস্ত আছে তার পরিবারের কাছ থেকে, যে তুমি পদে ছিলে, অমুক কত পদে ছিল, তারা পলাইছে লিখছে, বা সে কিছু করতেছে না, তাই তুমি কেন বলবা? তার মানে যারা সুবিধাভোগী গত 15 বছর আওয়ামী লীগের নেতা, কর্মীর কথা বাদই দিলাম, নেতাই আমি ধরি, 5 লাখ নেতা আছে লিস্টেড। তো তারা, যারা সুবিধাভোগী, এই সমস্যার জন্যই চুপ হয়ে রয়েছেন। আর যারা সুবিধাভোগী না, বা মন সাপোর্ট করেন, মনে মনে ভালোবাসেন, যেমন আমি প্রথম 5ই আগস্টের পরে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যেভাবে উপস্থাপন করেছি, যে রাজনৈতিক দল হিসেবে যেন কোনোভাবে বন্ধ না করা হয়, ফেয়ার প্র্যাকটিসের জন্য, এবং জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এবং বাংলাদেশ চিরজীবী হোক, এটা শোনার পরে মা আমারে আইসে পাল্লি স্যান্ডেল দিয়ে বাড়োয়, যে বাজান আল্লাহর দোহাই লাগে, তুই কী করছে, কী হতেছিস, যারা এত কিছু করছে সারা জীবন, তারা কেউ কিছু কয় না, তুই তো কোনোদিন কিছু করিলি না, তুই তো বিপদে পড়বি। আমি মার করলাম, মা না, আল্লাহ ভরসা, বিপদে পড়বো না। আমি মিথ্যে কথা কিছু কইছি না। ওপেননেস, ওপেননেস, আমি সবচেয়ে বেশি পছন্দ করি ওপেননেস। গত কালকে মনে হয় আমার বায়োডাটাটা অনেক জায়গায় বা অনেক গ্রুপে দিছি। কেন বায়োডাটা আমি দিলাম? এটা এনআইডি নাম্বার দিয়ে বাংলাদেশে সব কিছুই জানা যায়। ওপেননেস। নাহিদকে নিয়ে অনেক কথা হচ্ছে, ঠিক আছে, রাজনৈতিক দল যে ওরা 151 সদস্য বিশিষ্ট কমিটিতে করছে কিনা। তো অনেকে, তো আমার তো মনে হয় এনআইডি, মানে এনআইডিতে বলতে কি, মানে ট্যাক্স ফাইলই নাই। যেমন আমার ট্যাক্স ফাইল 2009 সালে খোলা। বাংলাদেশে কারোর ইনকাম ট্যাক্স কেউ বলতে হবে না, 100% শুদ্ধ আছে। কিংস পার্টি, এখন কিংস পার্টির পজিটিভ নেগেটিভ দুটি জিনিস বলি। সেটা হচ্ছে যে যদি আমরা পরিবর্তনের ধারায় কিছু চাই, তাহলে বর্তমানে ছেলেরা বা যে রাজনৈতিক দল করলো, এরা কিংস পার্টি না করিয়া নর্মালভাবে পার্টি করার মতো অ্যাবিলিটি কি রাখে? রাখে না। তাহলে বাধ্য হয়ে কিংস পার্টিতে ওরা যাওয়া লাগছে, বা কিংস পার্টি বা সরকারের পৃষ্ঠপোষকতায় করা লাগতেছে।
কারণ এর পিছনে একটা যুক্তি ওরা দেখাচ্ছে যে বিগত দিনে যে রাজনৈতিক দলগুলো গঠন হয়েছে তারাও তো কিংস পার্টি করছে, এটাও তো অযৌক্তিক কিছু না। তাহলে যৌক্তিকটা হচ্ছে কি, আমি বিগত ধারা থেকে বেরোতে পারলাম না, আবার বেরোতে গেলে হ্যাঁ সেই সুযোগ আমি পাচ্ছি না। কেন পাচ্ছি না? 5ই আগস্টের পর থেকে দাঁড়ে দাঁড়ে সব জায়গায় আওয়ামী লীগের যত কেন্দ্রীয় কমিটিতে যারা 181 সদস্য বিশিষ্ট ছিলেন সবার মোবাইল নাম্বার টাম্বার আছে। আমি প্রতিনিয়তই তাদেরকে জানাচ্ছি এবং প্রধানমন্ত্রীর সাথে দেখা করা বা অন্তর্বর্তীকালীন একটা নেতৃত্ব এবং এই যে ঘটনাটা হঠাৎ করে সবাই পড়ায় চলে গেলেন, অবশ্যই প্ল্যানিং করে না হলে তো ওই 5 তারিখের আগে বা পরে সবাই চলে যেতে পারলেন না। এবং বর্তমান যে প্রেস সচিব আছেন ইনি অনেক কিছু হয়তো বা জানেন প্রথম আলোর, কারণ প্রথম প্রকাশটা উনি করেন প্রধানমন্ত্রী চলে যাওয়ার ইস্যুটা, তারপরে ছাত্ররা গণমাধ্যম বেশি আসেন। এছাড়া এর আগে যেসব ছবিগুলো ভাইরাল হলো যে ওবায়দুল কাদের সাহেবের বিমান ওঠার ইস্যু, অনেক মন্ত্রী টন্ত্রীর, এই ভাইরালগুলো কে করছেন না করছেন ওগুলোতে না যায় পিছনে ইতিহাসে, বাট কোনো কিছুতে আমি শেষ পর্যন্ত দেখা করতে চাইলাম বাই অফিসিয়ালি। কেন অফিসিয়ালি দেখা করতে চাইলাম? কারণ আমি 10 বছরের একটা জিনিস আমার ডায়েরিতে লিখছি, গতকাল রাত্রে একটা জিনিস লিখছি, আইদার ইউ আর দ্য প্রবলেম অর সলিউশন। কেন আপনি নার্সিং করছেন? গত কমিটির আগে আমি পূর্ণাঙ্গ গঠনতন্ত্রটা টু দ্য পয়েন্টে লিখলাম, তারপর কিছু রিকমেন্ডেশন দিলাম এবং একটা রিকমেন্ডেশন করছিলাম যে একটা বাংলাদেশে ফেয়ার পলিটিক্যাল প্র্যাকটিস ইনস্টিটিউশন করেন, ইউনিভার্সিটির মতো সব প্ল্যাটফর্ম থেকে এখানে যাতে নট অনলি আওয়ামী লীগ সবাই যাতে রাজনীতি গণতন্ত্র কী, রাজনীতি কী জানা বোঝার জন্য অন্তত এখান থেকে অন্তত ন্যূনতম একটা যোগ্যতা অর্জন করতে পারে। এবং এটা অ্যাকসেপ্টেন্স ছিল, আমাকে জানানো ছিল যে হ্যাঁ এটা পরবর্তী করা হবে, তোমাকে ডাকা হবে। এই পর্যন্তই। তো জিল্লুর রহমান ভাই গতকালকে পরে মনে হয় কিছু বলেননি, তার আগে গতকালকে পার্টি গঠন হওয়ার আগে বললেন যে এটা কি নতুন ছাত্রদের দল হচ্ছে নাকি অন্য কোনো দলের লেজুর ভিত্তিক হচ্ছে। এখানে একটা যুক্তিযুক্ত বিষয় আছে। যদি তাই হয়, রাজনীতিতে শেষ বলে কিছু নাই, ইথিক্স বলে কিছু নাই, আমাদের দেশে নাই। বাট সবসময় আমরা উচিত আমাদের ওয়েস্টার্ন বা মানে যে যারা শিক্ষিত সচেতন বা যারা সাফল্য অর্জন করছে গণতান্ত্রিক দেশ হওয়া সত্ত্বেও তাদেরকে ফলো করা বা ফলো করে দৃষ্টান্তমূলক বাস্তবে দেখে আমাদের সেটা কাজে লাগানো। নাহিদের বিষয়টা আমি প্রশংসা প্রথমেই বলবো যে কারণ আমাদের দেশে পদত্যাগের নজির নাই, লজ্জা নারীর ভূষণ, এটা যদি আমাদের রাজনীতিবিদে থাকতো আমরা অনেক উপরে যেতে পারতাম। লজ্জা নারীর ভূষণ, লজ্জা না রাজনৈতিক, হ্যাঁ কোনো রাজনীতিবিদ বা কোনো এমপি মন্ত্রী যে পদত্যাগ করছে ব্যর্থ হয়েছে, ইভেন আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা যিনি ইনি জ্ঞানী গুণী বয়সের দিক দিয়ে আন্তর্জাতিকভাবে উনি ব্যর্থ হয়েছেন, বাট কেউই প্রশ্নটা তুলছেন না জানি না, আমি বারবার প্রশ্ন তুলছি আপনি যেহেতু ব্যর্থ হয়েছেন তাহলে আপনি রয়েছেন কেন? বিবেকে আমি ব্যর্থ হলে আমি কেন থাকবো যদি আমার ভিতরে বিবেকবোধ থাকে? একটা জাতির জন্য একটা মিনিট একটা সময় যে কত গুরুত্বপূর্ণ। আমি ইউরোপিয়ান ইউনিয়নের কাছে যখন আমি একটা প্রশ্ন তুললাম বা আমি এটা আবদার বা একটা অ্যাপ্লিকেশন বললাম এবং আমার একটা প্রেজেন্টেশন দিলাম, সেখানে আমি এক্স্যাক্টলি কয়েকটা কথা বলছিলাম, বাকশাল ইস্যু নিয়ে বলছিলাম, সেখানে বলছিলাম ভারত ইস্যু নিয়ে। আমি কোনো দেশ নিয়ে আমি কোনো দেশকে কোনো কমপ্লেন দেবো না। কেন কমপ্লেন দেবো না? নিজে ঠিক জগৎ ঠিক। আমি আগে আমার ঘর যদি ঠিক না থাকে, আমি যদি আমার দল না জানি, দলের সম্বন্ধে না জানি, তাহলে আমি অন্য দল সম্বন্ধেও জানি লাভ কী? তো আমি বলেছিলাম যে আমাদের সাথে চুক্তি থাকা সত্ত্বেও ভারত আমাদের টিকা দিই নেই, অথচ ইউএসএ আমাদের টিকা দিয়েছে। তাহলে ভারতকে আমাদের বন্ধু? আমি ডাইরেক্ট আমার প্রেজেন্টেশনে এবং লিখিত রিটেনলি ইউরোপিয়ান ইউনিয়নের কাছে আমি এই কোশ্চেনটা তুলছি এবং তারা আমাকে ফিডব্যাক জানাইছেন যে তোমার প্রশ্নটা আমরা গ্রহণ করলাম। এক্স্যাক্ট আমাকে ফিডব্যাক জানাইছিল। আরেকটা ইস্যুতে ইন্ডিয়ান আইডল বা ইন্ডিয়ান চ্যানেল তো আমরা সবাই দেখি, এখনও দেখি। আমরা তো ইন্ডিয়ার বড় একটা ইন্ডাস্ট্রি আছে ফিল্ম ইন্ডাস্ট্রি।
বাংলাদেশের কত ইন্ডাস্ট্রি যে আছে যাকে নিয়ে। তো ইন্ডিয়ান আইডল যখন শুরু হলো অভিজিতের পর্বটা দিয়ে আমি প্রতিটা পর্ব দেখতাম। প্রথম পর্বে অভিজিৎ আর কি ফার্স্ট হয়। যখন লাস্টের দিক যে ইন্ডিয়ার বাইরে অন্য অন্য দেশে ভোটাধিকার দেওয়া হইলো, নেপাল দিতে পারে, দুবাই দিতে পারে, বাংলাদেশের ভোটার অধিকারটা দিল না। অথচ বাংলাদেশের সবচেয়ে ইন্ডিয়ার পরবর্তীতে আমার মনে হয় বাংলাদেশেই সবচেয়ে তাদের বড় রেভিনিউজ তারা পায় এই ইন্ডাস্ট্রি থেকে। তো এরপর থেকে আমি আর কোনো দিনও ইন্ডিয়ান আইডল কেন আমি আর দেখিনি। তো আমি ইন্ডিয়াকে দোষ দেবো কেন? আমি আমাকে দোষ দেবো যে আমি আদায় করে নিতে পারিনি বা আমার সে যোগ্যতা নাই। কেউ কি সাইডে দিয়ে যায়? আল্লাহ তো নিজেই বলছেন যে তুমি কসরত করো, খাবার তোমার মুখে আমি উঠাই দেবো না। এই 10 বছর ধরে কী কষ্ট করবো? পড়ালেখা করতে গেলে তো ইনকামের রাস্তায় থাকা যায় না। আর বেশি করে এখন যে অবস্থা, 5 টাকা পরে অনেকভাবে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত বা যাই হোক না হোক পড়ালেখার পিছনে। তো সব মিলাইয়া অন্তর্বর্তী সরকার, অন্তর্বর্তী একটা দল যতবারই যত কিছু বলতেছি, সাপোজ 5 তারিখের পরে বাংলাদেশের আওয়ামী লীগের ওয়েবসাইট ভেরিফাইড পেজ আমি বারবার বলতেছি শেখ হাসিনার কাছে কোনো মোবাইল নেই, শেখ হাসিনার কোনো ভয়েস নাই, এগুলো এআই দিয়ে করা হচ্ছে। এবং আমি দরখাস্ত হার্ড কপি পাঠাচ্ছি, মেইল পাঠাচ্ছি, এগুলো বন্ধ করতে বলেন, এই প্রোপাগান্ডা বন্ধ করেন। আমি প্রধান উপদেষ্টা সব অনেকের কাছে দিছি, কেউ কোনো উদ্যোগ নিচ্ছে না। আর এইগুলোর এক্সেস কার কাছে আসে আমি জানার জন্য আমি বিভিন্ন মানে কেন্দ্রীয় কমিটি সবাইকে বলছি, কেউ কোনো হাও বলে না, নাও বলে না। কারণ এক্সেসগুলো নাই, আমি দেখতেছিলাম প্রথমে কন্টেন্টগুলো নাই 5 তারিখের পরে। কারণ কন্টেন্টগুলো আমার কাছে সব আছে, কারণ আমি ওই ম্যানুয়ালি বিশেষ করি তো, যা যখন প্রতিদিন আপলোড দেখি আমি প্রিন্ট দিয়ে থুয়ে দিই। তো কেউ উত্তর দিচ্ছে না। তো যাই হোক, অন্তর্বর্তী সরকার সম্বন্ধে বা অন্তর্বর্তী এটা ইন্টারিয়াম যে অনেক নেতাকর্মী আছেন বা যাই আছে না আছে, একজনও যদি রাজনীতি করার মতো বা প্র্যাকটিস করার মতো ইস্যু থাকে আন্তর্জাতিকভাবে, যেহেতু আমাদেরও কোনো বাধা নাই। তো সব রাজনৈতিক দলের কাছে চিঠি লিখলাম, তারাও কেউ কিছু বললো না। সরকারের কাছে চিঠি লিখলাম, সরকারও কিছু বলে না। হাই কমিশনে, ভারত হাই কমিশনের কাছে চিঠি লিখলাম, তারাও কিছু বলে না। বাংলাদেশের নিযুক্ত যে দিল্লিতে হাই কমিশন আছে তার কাছে লিখলাম, সেও কিছু বলে না। সরকার বরাবর লিখলাম, তারাও কোনো রিপ্লাই দেয় না। আওয়ামী লীগের সবাইকে জানালাম, দেখছে, সিন করছে হোয়াটসঅ্যাপে, কেউ কিছু বলে না। অন্তর্বর্তী সরকার যেহেতু নেতারা কেউ নাই, দিক নির্দেশনা নাই, দিশেহারা সবাই গণতান্ত্রিক চর্চা করার জন্য এটা অন্তর্বর্তী লিডারশিপ একটা অন্তত করে নেতাকর্মীদের এক জায়গায় করা, গণতান্ত্রিক চর্চা করা এবং তাদেরকে মানবিক সহায়তা দেওয়া, সব কিছু দেওয়ার একটা দলের পক্ষ থেকে আমি মনে করি যে এই জন্য আমি অনেক লেখালেখি অনেকবার করছি। সবাই দেখে, কেউ কোনো হা না। তো তখন আমি নিজে একটা জিনিস চিন্তা করলাম যে সমস্যাটা আসলে কোন জায়গা। সমস্যা তো আমি সমাধান করার কেউ না, আল্লাহ ছাড়া কেউ সমস্যার সমাধান করতে পারবেন না। এবং একমাত্র আসল সমস্যাটা কি আল্লাহই জানে। এক্স্যাক্ট সমস্যা আমরা বলতে পারবো না। তবে আমি মুখ ফসকে না, আমি বারবার বলছি, রিটেন বলছি, বারবারই বলছি, সেটা হচ্ছে যে বা যাহারা বিগত 15 বছর না, বিগত 10 বছরে ছাত্রলীগ আওয়ামী লীগকে ধ্বংস করছে, তাহারা এই সরকার গঠন করছে, তাহারা এই সরকার পরিচালনা করতেছেন। বাট আমার কাছে কোনো প্রুফ নাই। মেবি, মেবি নট বললাম। জানি না যে আমাদের দেশ কোনো দিন ওই সিঙ্গাপুরের মতো হবে কি না, যে একটা এমপি নির্বাচন করতে কেউ চায় না, যে না আমি আমার কাজ ফেলাইতে আমি এই কাজ করতে যাবো কেন। তো কতবার চ্যালেঞ্জ নিতে গেছি, পোস্টার ফেস্টুনে সারা দেশ এত টাকা খরচ করে, কিন্তু 999, 333 সরকারি সেবা, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা আইটি সেক্টরে। তো নাহিদ সম্বন্ধে আমি একটা নেগেটিভ বিষয় এখন বলবো, যে নাহিদের পদে পত্রে একটা জিনিস লেখা উচিত ছিল যে আমাকে যে 3 মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, আমি নিজেকে মনে করি 3 মন্ত্রণালয়ে দায়িত্ব চালানোর মতো আমার যোগ্যতা নাই বিধায় আমি পদত্যাগ করতেছি। তাহলে নাহিদকে আমি স্যালুট দিতাম, আরেকটা স্যালুট দিতাম। প্রথম স্যালুটটা দিছি যে পদত্যাগ করছে, হ্যাঁ,
ও থেকে নজির আমাদের দেশে নাই, তারপর করছে। কিন্তু পথে পথে এই লাইনটা যদি লেখতো তাহলে একটা স্যালুট দিতাম। তো আমি কাউকে চিনি না, কথা হয় না, বাট আমি ফিজিক্যালি রূপায়ণ টাওয়ারের দোতলায় এলো ছাত্রদের অফিস, 15 তলায় হচ্ছে নাগরিক কমিটি অফিস। সকাল 10টায় একদিন গেলাম, লিফটে উঠতে নামতে তো লিফট ভরে যায়, এবং সকাল 10টায় গিয়ে উঠছি নামছি, উঠছি নামছি, কারণ আছে আমি বলছি। 2টার সময় আবার গেলাম ওই দিন, অর্থাৎ লাঞ্চ ব্রেকের সময়। দোতলাও দেখলাম, দোতলা দেখলাম, 7টার সময় গেলাম সন্ধ্যা, অর্থাৎ 5টার পরে অফিস আওয়ারের পরে। মানে আমি কোনো একজন মানে নীতি নির্ধারক এই কমিটিগুলোর বা দলের কাউকে খুঁজতেছিলাম, পাচ্ছিলাম না। রাত 12টার সময় আবার গেলাম ওই দিন। তো লিফটে উঠতেছি নামতেছি প্রতিবার 2 বার 3 বার, উঠার সময় নামার সময়। তো লাস্টে নামার সময়, নামার আগে আমি তখন 15 তলার নাগরিক কমিটি বললাম যে ঘুরে দেখতেছি ওই যে মানে রেস্টুরেন্টের মতো ওরা যে যে টেবিল টেবিল গল্প করতেছে। রাত 12টা হ্যাঁ বাজে তখন। তখন আমি একটা বাইরে যখন যে একদম জিজ্ঞেস করলো, ভাই কাউকে খুঁজতেছেন? আমি বললাম যে না ঠিক একটু দরকার ছিল। বলছে, কী সমস্যা, কোনো সমস্যা? আমি বলছি না সমস্যা ঠিক না, যে কোনো সময় যদি আপনাদের তো রাজনৈতিক দল যদি যোগাযোগ করা লাগে কোনো সমস্যায়, তো কোনো যোগাযোগের নাম্বার কারোর যদি বা অফিসিয়াল কোনো নাম্বার থাকে একটু কাইন্ডলি দিতেন। তো তারা একটু সেই লোকটা তিনি ইতস্তত করলেন। খুব বেশি দিন না, 4 দিন আগের কথা এটা। তো আমি ভাবছি ঠিক আছে, ইটস ওকে, দেওয়া লাগবে না, সমস্যা নেই। নাম্বার দিল না আমাকে, আমি চলে আসলাম। নামার সময় লিফটে অনেকগুলো তো ওরা কথা বলছে, ওরা কথা বলতেছে, আমি পিছনে লিফটের পিছনে সবসময় দাঁড়ায় রয়েছি। লাস্ট তখন আমার সময় যে একটা স্যার বলতেছে যে ছাত্রলীগ আর ছাত্রদল মনে হয় এক হয়ে যাবে, তো আমরাও পিস্তল টিস্তল নিয়ে আমাকেও না আমার প্রস্তুতি মনে নিতে হবে। তখন আমি পিছন থেকে খালি বললাম যে হ পিস্তলটা নিয়ে নামেও, ভাই তোমরা তো একটা কাজ করো, এক চোখ বন্ধ করিয়া আর ওই ট্রিগার চাপ দেওয়ার আগে হার্টবিটটা বন্ধ করে নিও, নাহলে ওই যে আকাশে বাতাসে বাচ্চা টাচ্চা মারা যাবে। ডন্ট কিট আদারিস, মনে কিছু করি না, এমনি বললাম। সবাই হয়ে গেল। তো অন্তর্বর্তী লিডারশিপ নিয়ে আমি একটু কথা বলবো আজকে। মানে অনেক হাজার 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 কথা জমে থাকে, বলার সুযোগ নাই, বললেও কেউ শোনে না, শুনলে কেউ বোঝে না। আর তেল মাথায় সবাই আমরা তেল দিই। বাট চ্যালেঞ্জ, একটা চ্যালেঞ্জের সুযোগ আল্লাহর কাছে চাইছিলাম। তো আল্লাহ নিশ্চয়ই আমাকে ভালোর জন্যই কোনো জায়গায় কোনো চ্যালেঞ্জ পর্যন্ত দিই নেই, জানিয়ে দেবে কিনা কোনো দিন। ধন্যবাদ।